নবদ্বীপ পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় ভাগীরথীর তীরে অবস্থিত এক শহর। ভীষণ ভালো লাগবে জায়গায় এনে, যা প্রভু শ্রী চৈতন্যের জন্মভূমি হিসেবে পরিচিত। যদিও একসময় এই স্থান বাংলার অক্সফোর্ড হিসেবে খ্যাত ছিল, বিদ্যমানের আনাগোনা লেগেই থাকতো, কিন্তু পরবর্তীকালে এই জায়গা এক নতুন পরিচয় পেল, হয়ে উঠল পশ্চিমবঙ্গের জনপ্রিয় বৈষ্ণব তীর্থস্থল। এই শহরে কিভাবে আসবেন, কোথায় কোথায় ঘুরবেন, আর মহাপ্রসাদ কোথায় পাবেন? যদি প্রিয় খাবার হয়ে যায় তাহলে তো সেটা ব্যাপারটা পুরো জমে ক্ষীর হয়ে যায়। সবটাই থাকছে আজকের পর্বে। তাহলে শুরু হোক আমাদের শ্রীধাম নবদ্বীপ দর্শন। ভোর 5টা, শীতের সকালে এই ঠান্ডায় ঘুম থেকে উঠে চলে এলাম বালি স্টেশনে 5:30টার কাটোয়া লোকাল ধরার জন্য। গুড মর্নিং, নমস্কার, আমি অভিক, আপনাদের হোস্ট আর ট্রাভেল ডেস্টিনেশন উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। ঘড়ি বলছে সময় এখন ভোর 5:30। আমি এই মুহূর্তে আছি বালি স্টেশনে, আর আজকে আমাদের গন্তব্য বিখ্যাত বৈষ্ণব তীর্থ নবদ্বীপ ধাম। ট্রেন নিজের নির্ধারিত সময় থেকেই 18 মিনিট লেটে স্টেশনে ঢুকলো। ট্রেনের ভিতর প্রায় পুরোটাই ফাঁকা। তবে হাওড়া ছাড়া আপনারা চাইলে শিয়ালদা থেকে কাটোয়াগামী লোকালে বিষ্ণুপ্রিয়া বা নবদ্বীপ স্টেশনেও পৌঁছাতে পারেন। ট্রেনের জানলার পাশে বসে ভোরের সূর্যোদয় দেখা এক জাদুকরী অভিজ্ঞতা। দিগন্তের রেখায় হালকা কমলা এবং সোনালী আভার ছোঁয়া। ধীরে ধীরে অন্ধকারের বুক চিরে সূর্য মামার আবির্ভাব, আর সাথে চলন্ত ট্রেনের স্পন্দের সঙ্গে এক গ্রামের শান্ত দৃশ্য। সব মিলিয়ে এ এক দুর্দান্ত অভিজ্ঞতা। ঘড়ি বলছে সময় এখন সকাল 8:01। আমি নেমেছি বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে, আর আমাদের নামিয়ে দিয়ে আমাদের ট্রেন এগিয়ে গেল কাটোয়ার পথে। বালি থেকে প্রায় 99 কিলোমিটার পথ আমরা 2.5 ঘন্টা মতো সময় অতিক্রম করলাম। এছাড়াও আপনারা নবদ্বীপে আরেকভাবে পৌঁছাতে পারেন। যারা কৃষ্ণনগর থেকে নবদ্বীপে আসবেন, মানে যারা শিয়ালদা থেকে কৃষ্ণনগর এসে তারপর নবদ্বীপ ধামে আসবেন, তারা কিন্তু এই স্বরূপগঞ্জের ঘাটে এসে পৌঁছাবেন। এই ক্ষেত্রে ওই মোটর চালিত যে নৌকা সেগুলোই চলে, ভাড়া পড়ে মাথাপিছু 3 টাকা করে। নবদ্বীপ ধাম ঘুরতে গেলে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে টোটো। তো বিষ্ণুপ্রিয়া স্টেশনের বাইরে থেকে আমি একটা টোটোর সঙ্গে কথা বলে নিচ্ছি, দেখি ক টাকা কি বলে। ভাই, ক টাকা নেবে? পুরো নবদ্বীপ ঘুরবো। 400 টাকা মতো লাগবে। সময় কতক্ষণ লাগবে? 3 ঘন্টা লাগবে। ঠিক আছে, তা তোমার নাম ভাই? আমার নাম সোমনাথ দাস। সোমনাথ দাস। মোবাইল নাম্বার? 7908959224। ঠিক আছে, চলো। টোটো ঠিক করেই বেরিয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। সকালবেলা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামার পর প্রথমেই ঠিক করেছি একটা টোটো, আর তারপরেই চলে এসেছি ব্রেকফাস্ট করতে, কারণ চলতে গেলে পেটে খাবার লাগবে। তো পেটাই পরোটা দিয়ে ব্রেকফাস্ট করব। এই হচ্ছে পেটাই পরোটা, 15 টাকা করে শ পড়লো। আর এখানে হচ্ছে ঘুগনি, আর তার মধ্যে ছানা ভাজা ছোটো ছোটো পিস করে দেওয়া আছে। তাহলে নবদ্বীপ আসার রুট তো বললাম, ব্রেকফাস্ট হলো, এবারে শুরু করি আমাদের নবদ্বীপ ভ্রমণ। বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে টোটোয় 5 মিনিট মতো পথ এসে আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি নবদ্বীপের সব থেকে প্রাচীন মন্দির পোড়ামাতলা মন্দিরে। তো চলুন মায়ের দর্শন করে আসি। টোটো থেকে নেমে অপ্রশস্ত গলি ধরে এগোলাম পোড়ামা মন্দিরের পথে। এই মন্দিরের আরাধ্যা দেবীর নাম পোড়ামা কেন, এর পিছনের কারণ জানতে গেলে আমাদের 5শ শতাব্দীতে ফিরে যেতে হবে। তখন এই স্থান ছিল পুরো জঙ্গলময়। তান্ত্রিক বাসুদেব সার্বভৌম বটবৃক্ষের নিচে ঘট স্থাপন করে মায়ের পূজার্চনা শুরু করেন। বজ্রপাতে বটবৃক্ষের এবং মায়ের প্রতিমার ক্ষতি সাধন হয়। তার থেকেই
পোড়ামা নামের উৎপত্তি। আরেকটি মতে এখানে ছিল সংস্কৃত শিক্ষার টোল। শ্রী চৈতন্য মহাপ্রভুও এখানে শিক্ষালাভ করেন। এখানকার দেবীর নাম পড়ুয়াদের মা, তাই পরবর্তীকালে পোড়ামা। এটি একমাত্র জায়গা যেখানে শক্তিকে মা দক্ষিণাকালী রূপে এবং মা সরস্বতী রূপেই পুজো করা হয়। পোড়ামাতলা মন্দিরের পাশেই হচ্ছে মা ভবতারিণীর মন্দির। চলুন এবার মা ভবতারিণীকে দর্শন করে আসি। এই ভবতারিণীর প্রতিমা আসলে ছিল সিদ্ধিদাতা গণেশের প্রতিমা, যে প্রতিমা পরবর্তীকালে ভেঙে যাওয়ার পর তার থেকেই ভবতারিণী মায়ের মূর্তি তৈরি হয়েছে। পোড়ামা মন্দিরের বটবৃক্ষের শাখা মা ভবতারিণী মন্দির অবধি প্রসারিত হয়েছে। পোড়ামা মন্দিরের একদিকে আছে ভবতারিণী মায়ের মন্দির, অন্যদিকে আছে ভবতারণ শিবের মন্দির। মন্দিরের ভিতরের বিশাল শিবলিঙ্গ আছে। মহাকালকে প্রণাম জানিয়ে এই তিনটি স্থানের দর্শন শেষ করলাম। মন্দির দর্শন করে এক মনে অদ্ভুত প্রশান্তি অনুভব করছি, ভীষণ ভালো লেগেছে। আমি জানি না আপনাদের কেমন লাগলো, আমার তো খুবই ভালো লেগেছে। পোড়ামাতলা ভবতারিণী মায়ের মন্দির এবং তিলেশ্বর মহাদেবের মন্দির, এই তিনটেই তো দর্শন হলো। এবারে আমরা এগোলাম নিমাইয়ের জন্মস্থান দর্শন করতে। চলুন। পুরো নবদ্বীপ জুড়েই নিমাইয়ের জীবনের বিভিন্ন ঘটনা ছড়িয়ে আছে, আর সেটাই চাক্ষুষ করতে আজ আমাদের নবদ্বীপে আসা। পোড়ামাতলা থেকে টোটোয় মিনিট 10 সময় লাগলো, পৌঁছে গেছি দ্বিতীয় গন্তব্য নিমাইয়ের জন্মস্থানে। তো চলুন দর্শন করে আসি। শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা, তিনি হরে কৃষ্ণ মন্ত্র এবং ভজন কীর্তনের জন্য বিশ্ববিখ্যাত। 18 ফেব্রুয়ারি ফাল্গুনী পূর্ণিমার রাতে জগন্নাথ মিশ্র এবং মাতা শচীদেবীর কোলে জন্মগ্রহণ করেন। নিম গাছের নিচে জন্মানোর জন্য ওনার নাম হয় নিমাই। সেই ঐতিহাসিক নিম গাছ আজও একইভাবে আছে, যা ভক্তদের কাছে অত্যন্ত শ্রদ্ধার। আশ্রমের ভিতরে যে এক স্নিগ্ধতা, যে এক শান্তি আছে, তার মধ্যে কিন্তু বাইরের যে রাস্তার কোলাহল, কোনো কিছুই আপনি কোনো রকম লেশ পাবেন না। ভীষণ ভালো লাগবে এই জায়গায় এনে। এখানে জগন্নাথ মিশ্র এবং শচীদেবীর একটি ছোট কুটির রয়েছে। এছাড়াও এখানে মহাদেবের এবং রাধা মাধবেরও বিগ্রহ আছে। নবদ্বীপের এই ভিডিও আপনাদের কেমন লাগছে সেটার মতামতের অপেক্ষায় রইলাম। নবদ্বীপের অলিতে গলিতে আপনি রাধাকৃষ্ণের মূর্তি, গৌরাঙ্গের মূর্তি এবং বিভিন্ন রকমের চন্দন আর তুলসীর মালার সম্ভার পেয়ে যাবেন। নিমাইয়ের জন্মস্থান থেকে টোটোয় মিনিট 3 সময় লাগলো। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি নরহরি ধামে, আর এখানে ঢুকতে গেলে কিন্তু প্রবেশ মূল্য লাগে। 10 টাকা প্রবেশ মূল্য দিয়ে ঢুকলাম নরহরি ধামে। আমার এখানে সব থেকে বেশি ভালো লাগলো এখানকার প্রবেশদ্বার, যা গুফার আকৃতিতে তৈরি। জায়গাটা পুরোটাই গাছগাছালিতে ভরা, যার মাঝে শ্রীকৃষ্ণের রাসলীলা এবং গৌরাঙ্গের জীবনের বিভিন্ন ঘটনা মূর্তির আকারে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও এখানে গৌরাঙ্গ মিউজিয়াম আছে। অদ্ভুত, অতুলনীয়, ভীষণ সুন্দর। ঠিক কোন বিশেষণটা হবে সেটা আমি এখন নিজেও বুঝতে পারছি না, কিন্তু জায়গাটা ভীষণ ভালো লাগবে, এটুকু বলতে পারি। তবে এখানকার মূল আকর্ষণ 60 ফুটের গৌরাঙ্গের মূর্তি।
নরহরি ধামের দর্শন তো হলো, এবারে এগোলাম মহাপ্রভুর বাড়ি দর্শন করার জন্য। চলুন যাওয়া যাক। নবদ্বীপ, যার নামের অর্থ হলো 9টি দ্বীপের সমষ্টি। শহরটি একাদশ শতকে সেন বংশের রাজধানী ছিল। তো মেন রোড থেকে ভিতরে এই রাস্তা দিয়ে হেঁটে আসতে হবে, ভেতরে এই রাস্তায় ঢুকতে হবে, আর এটা ঢুকলেই পৌঁছে যাব। 3-4 মিনিট পায়ে হেঁটে পৌঁছে গেলাম আমাদের পরবর্তী দর্শনীয় স্থান ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে। মন্দিরটির প্রতিষ্ঠাতা প্রভু গৌরাঙ্গের দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী। গৌর পূর্ণিমায় জন্মানোর জন্য মহাপ্রভুর নাম হয় গৌরাঙ্গ। প্রশস্ত নাট মন্দির দিয়ে এগোলাম মূল মন্দিরের দিকে। এখানে মহাপ্রভুর বিগ্রহটি নিম কাঠের তৈরি। এখানে শ্রী চৈতন্যদেবের চরণ পাদুকাও দেখা যায়। এবারে এসেছি যে স্থানে তিনি জগাই মাথাইকে উদ্ধার করেছিলেন, সেই স্থানে। চলুন সেই মন্দিরে আমরা দর্শন করে নিই। জগাই ও মাধাই দুই ভাই ছিলেন, কিন্তু বৈষ্ণব ধর্মের যে নিয়মানুবর্তিতা তা তারা কোনোটাই পালন করতেন না। প্রভু চৈতন্যদেব তাদের উদ্ধার করে জীবনের সঠিক পথে এখান থেকেই পরিচালনা করেন। আর এই ঘটনার স্মৃতিতেই এখানে কিন্তু মন্দির তৈরি করা হয়েছে। টোটোয় করে মিনিট 5 মতো পথ এসে পৌঁছালাম রাধারানীর মন্দিরের সামনে। আগেই বললাম নবদ্বীপ ধাম বৈষ্ণব তীর্থক্ষেত্র, তাই এখানে শ্রী চৈতন্যদেবের মন্দির ছাড়াও শ্রীকৃষ্ণ এবং রাধার মন্দিরও আপনারা পেয়ে যাবেন। এই রাধারানীর মন্দির চত্বরে যদি আপনারা মনে করেন এসে থাকবেন, তাহলে কিন্তু এখানে থাকতে পারেন। এনাদের কিন্তু অতিথি নিবাস আছে, আপনারা এখানে এসে যোগাযোগ করে নেবেন। আর এখানে গুপ্ত বৃন্দাবনও আছে, কিন্তু সময় হয়ে গেল প্রায় মন্দির বন্ধ হয়ে যাওয়া, দুপুর 11:15 মতো এখন বাজে। তো ন্যাচারালি আমরা আর গুপ্ত বৃন্দাবন দর্শন করছি না। যারা দর্শন করবেন মনে করবেন তারা কিন্তু এখানে এসে 10 টাকা দিয়ে টিকিট কেটে মন্দির দর্শন করতে, গুপ্ত বৃন্দাবন দর্শন করতে পারেন। রাধারানীর মন্দির থেকে হেঁটে 30 পা পৌঁছে গেছি রানী রাসমণির ঘাটে। এই ঘাটকে কিন্তু স্থানীয়রা রানীর ঘাটও বলে থাকেন। গঙ্গা তীরের নির্মল বাতাস এবং শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। এই ঘাটের প্রতিষ্ঠাতা রানী রাসমণি। এখানে সন্ধেবেলায় গঙ্গারতি হয়। আমি খানিকক্ষণ গঙ্গা পাড়ে চুপ করে বসে অপরূপ শোভা উপভোগ করলাম। এখান থেকে মায়াপুরের নতুন মন্দিরও দেখা যায়। নবদ্বীপের কথাটা উঠলেই যে কটা কথা আমাদের মাথায় সবার আগে আসে, সেটা হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, মা পোড়ামাতলার মন্দির, আর সর্বশেষ আইকনিক জায়গা এখানকার সমাজবাড়ি। তো চলুন এবারে আমরা এগোলাম সমাজবাড়ি দর্শনের জন্য। শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রম একটি বিখ্যাত বৈষ্ণব তীর্থক্ষেত্র, যা বিখ্যাত সাধক শ্রী শ্রী রাধারামন চরণদাস বাবাজি বা বড় বাবা প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের গঠনশৈলীতে বৈষ্ণব ভাবধারার ছাপ পাওয়া যায়। ভারতীয় আধ্যাত্মিক রীতি অনুযায়ী মৃতের চিতাভস্য বা সমাধির উপর যখন কোনো মন্দির তৈরি হয় তখন তাকে সমাজবাড়ি বলা হয়। এই আশ্রমটি বহু ভক্ত এবং সাধকের চিতাভস্যের উপর গড়ে উঠেছে। এখানকার মূল মন্দিরে রাধারমণজিউ এবং গৌর নিতাইয়ের মূর্তি আছে। এখানে রাধারমণ চরণদাস বাবাজির পূর্ণ সমাধি মন্দিরও আছে। আমি খানিকক্ষণ সমাধি মন্দিরের সামনে বসে ওনার উদ্দেশ্যে প্রণাম জানালাম।
এই সমাজবাড়ি মন্দিরে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা যদি মনে করেন এখানে ভোগ প্রসাদ নেবেন তাহলে আপনারা পেতেই পারেন। সেক্ষেত্রে সকাল 8টার মধ্যে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে। আর এখানে ভোগ প্রসাদের মূল্য হচ্ছে 80 টাকা করে মাথা পিছু। আর দুপুর 1টা থেকে এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। সমাজবাড়ি মন্দির থেকে পায়ে হেঁটে কিছুটা গেলেই পৌঁছাবেন সোনার গৌরাঙ্গ মন্দিরে। তো চলুন এবার সোনার গৌরাঙ্গকে দর্শন করে আছি। সোনার গৌরাঙ্গ মন্দিরের ভেতর অষ্টধাতুর তৈরি গৌরাঙ্গের মূর্তি রয়েছে। এর উপরে সোনার প্লেটিং করা, তাই এই মূর্তিকে সোনার গৌরাঙ্গ বলা হয়ে থাকে। সোনার গৌরাঙ্গের মন্দির তো খুব সুন্দরভাবে দর্শন করলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে আপনাদেরকে নিয়ে যেতে পারলাম না, কারণ ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিচ্ছু অ্যালাউ নেই। আচ্ছা, এখানে দর্শন করতে গেলে কিন্তু 10 টাকা করে এখানে প্রবেশ মূল্য লাগে, সেটা দিয়ে আপনাদেরকে দর্শন করতে হবে। চলুন এগোই পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। সোনার গৌরাঙ্গ দর্শন করে টোটোয় মিনিট 5 মতো সময় লাগলো। পৌঁছে গেছি ধানতলা বলে একটা জায়গায়। আর এখানেই হচ্ছে কিন্তু এখানকার বিখ্যাত গোবিন্দ বাড়ি। তো এখানেই আজকে আমরা অন্নপ্রসাদ গ্রহণ করব। এখানে অন্নপ্রসাদ গ্রহণের জন্য সকালে এসে টিকিট কেটে গেছিলাম। তো টিকিট মূল্য পড়েছিল মাথা পিছু 120 টাকা করে। চলুন এগোই। আমরা যখন গোবিন্দ বাড়িতে পৌঁছাই তখন ভোগ প্রসাদের আরতি চলছে। আরতি হওয়ার পর ভোগ প্রসাদ গ্রহণের জন্য আমরা বসে পড়লাম। আমাদের বাঙালদের একটা অন্যতম প্রিয় খাবার হচ্ছে কচু শাক, আর সেটাই কিন্তু পেয়েছি। মানে ভোগের স্বাদ তো এমনিতেই খুব ভালো, তার মধ্যে যদি প্রিয় খাবার হয়ে যায় তাহলে তো সেটা ব্যাপারটা পুরো জমি ক্ষীর হয়ে যায়, কি তাই না? তা আমার মতো কার কার কচু শাক খুব প্রিয় তাদের উত্তরের অপেক্ষা রইল। দুপুরে গোবিন্দ বাড়িতে প্রসাদ খেয়ে আমাদের অবস্থা পুরো টাইট। এত রকমের খাবার দুপুরে খেয়েছি, গরম গরম ভাত, উচ্ছে দিয়ে মটর ডাল, মুগ ডাল, কচু শাকের তরকারি, পাঁচমিশালি তরকারি, পোলাও, ছানার তরকারি বা পনিরের তরকারি, যেটাই হোক পনিরের তরকারি, তার সঙ্গে হচ্ছে পায়েস, চাটনি, মিষ্টি। খেয়ে পুরো পেট পুরো জাম, মানে দেয়াল ধরে ওঠার মতো করে উঠতে হয়েছে, এত ভাত খাওয়া হয়ে গেছে। বহুদিন বাদে এত ভাত খেয়েছি। যাই হোক, দুপুরে তো অন্ন সেবা হলো, এবারে বেরোই পরবর্তী জায়গার দিকে। চলুন। আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি নবদ্বীপের আরেকটা মন্দিরে, যার নাম হচ্ছে গৌরাঙ্গ বিহার। তো ভেতরে মহাদেবের একটা বিশাল বড় মূর্তি আছে, কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সে কারণে আমি আপনাদেরকে নিয়ে যেতে পারছি না। আমি নিজে যাচ্ছি, গিয়ে দর্শন করে যাচ্ছি। গৌরাঙ্গ বিহার বা প্রভুপাদ তিনকড়ি গোস্বামীর সমাধি মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। এখানে ভেতরে 70 ফুট মহাদেবের মূর্তি রয়েছে। 70 ফুটের মহাদেবের মন্দিরের সামনে থেকে টোটাল 3-4 মিনিট এসে আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি আজকে আমাদের অন্তিম গন্তব্য জল মন্দিরের সামনে। তো চলুন দর্শন করি। একটু এগোতেই ডান দিকে জলাশয়ের মধ্যে মন্দির দেখতে পেলাম। যেহেতু মন্দিরটি জলবেষ্টিত, তাই একে কিন্তু জল মন্দিরও বলা হয়ে থাকে। পাশেই রয়েছে শ্রী সদাশিব গঙ্গাধর বা মহাদেবের মন্দির। আরেকটু এগোতেই নজরে এলো একদল হরিণ। বাইরে থেকে নিয়ে যাওয়া খাবার খাইয়ে তাদের খুব পরিতৃপ্তি পেলাম।
জল মন্দির দর্শন তো হলো, এবারে চললাম বাড়ির পথে। আজকের মতো নবদ্বীপের ভিডিও কেমন লাগলো, সারাদিন নবদ্বীপ ধামে ঘুরলাম, সব কিছু আপনার কাছে তুলে ধরার চেষ্টা করেছি, সেটা কেমন লাগলো তার মতামতের অপেক্ষায় রইলাম। দেখা হবে আগামী পর্বে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণের জন্য বিদায় নিলাম। আর অবশ্যই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।